সাংস্কৃতিকভাবে আমরা তো আসমান থেকে আসি নাই, আমার একটা কন্টিনিউটি আছে। ইকুইটি না থাকলে কিন্তু পলিটিক্যাল কমিউনিটি হবে না। আপনার রাষ্ট্রের মধ্যে আমি আপনার নির্যাতন করি, আপনি কেন দাঁড়িয়ে রাখেন? তো এটা কি ইকুইটি? এইটুকু জায়গায় না থাকলে তো আপনি কেন এই রাষ্ট্রে নিজেকে মনে করবেন? আপনার কোনো ওনারশিপ নাই। আমাদের উল্লেখযোগ্য অংশ পানির তলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে ধনতান্ত্রিক ব্যবস্থার একটা হচ্ছে যে সে তার টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সে কন্টিনিউয়াসলি স্পেস সম্প্রসারণ করতে পারে কিনা, স্পেশিয়াল রিঅর্গানাইজেশন এটা সে ঘটাতে পারে কিনা, তার মানে নতুন নতুন লাভজনক ক্ষেত্র সে তৈরি করতে পারে কিনা, বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে পারে কিনা। ট্রিলিয়ন ডলার সব পড়ে আছে, বিনিয়োগের কিন্তু জায়গা নাই কিন্তু। সো দিস ইজ ওয়ান অফ দি ক্রাইসিস অফ ক্যাপিটালিজম, যে সে আসলে আর বিনিয়োগের লাভজনক ক্ষেত্র খুঁজে না পেলে তার কিন্তু মুনাফা করার জায়গা শেষ এবং তখন সে স্ট্যাগনেন্সির মধ্যে পড়ে। তো এইটা একটা বড় সংকটের জায়গা। কিন্তু এই যে নতুন বিনিয়োগের জায়গা আমরা ভাবি যে বাহ অনেক অর্থনীতি বাড়ছে, সম্পদ হচ্ছে ইত্যাদি, কিন্তু সেটার ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ দিকটা আর ভাবি না, যে আমরা কতটা ধ্বংসও করছি। সেটা আমরা বলেছি যে প্রাণ প্রকৃতির বিবেচনায় সমস্ত পরিকল্পনা করতে হবে, এবং সেটা অবশ্যই সমুদ্রের ক্ষেত্রে সমুদ্র সম্পদের ব্যবহার অবশ্যই সেইটার বিবেচনার মধ্যে রাখতে হবে। দুনিয়াতে এটা একটা ধাক্কাধাক্কি হচ্ছে, কোথাও আছে খুবই অ্যাগ্রেসিভ, অন্যদিকে আবার ক্লাইমেট চেঞ্জ নিয়েও কনসার্ন বাড়ছে। এই ধাক্কাধাক্কি কিন্তু চলছে। আমাদের নীতি কোন দিকে যাবে সেটা আমাদের দেশের মতো দেশের কিন্তু একটা অস্তিত্বশীল জায়গার ব্যাপারও আছে। আমাদের উল্লেখযোগ্য অংশ পানির তলে চলে যাওয়ার সম্ভাবনা আছে, ফলে আমাদের যে বড় ধরনের সংকটগুলো হবে ডিসলোকেশনের এবং অন্যান্য, সেগুলো বিবেচনার মধ্যে রাখতে হবে। তো যাই হোক, এটা হয়তো আমরা এককভাবে সব ঠিক করে ফেলতে পারবো না, কারণ গ্লোবাল ক্লাইমেট সিস্টেম এর কোনো পার্শিয়াল জায়গা ঠিক করার সুযোগ নাই। সেই ধাক্কাধাক্কিটা জনগোষ্ঠী আকারে, পলিটিক্যালি কমিউনিটি আকারে, একটা স্টেট আকারে আমরা ফাইটটা করতে পারছি কিনা, সেটা আমাদের রাজনৈতিক হয়ে ওঠার উপর নির্ভর করবে। আমরা যদি রিয়েলি গণতান্ত্রিক একটা ব্যবস্থা করে তুলতে পারি, তাহলে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হতে পারবো যেখানে ইকুইটি আছে। ইকুইটি না থাকলে কিন্তু পলিটিক্যাল কমিউনিটি হবে না। আপনার রাষ্ট্রের মধ্যে আমি আপনার নির্যাতন করি, আপনি কেন দাঁড়িয়ে রাখেন? তো এটা কি ইকুইটি? এইটুকু জায়গায় না থাকলে তো আপনি কেন এই রাষ্ট্রে নিজেকে মনে করবেন? আপনার কোনো ওনারশিপ নাই। ফলে এটা যদি আমার ক্ষেত্রে আবার ঘটে, আমি কেন দাঁড়িয়ে রাখি না, সেম থিং ঘটবে আমার জন্য, আমি ওনারশিপ থাকবে না। ফলে এই দুটো জিনিস জায়গাটা বলছি যে ওই জায়গাটা লাগবে, এবং তখন পলিটিক্যাল কমিউনিটি হওয়া সম্ভব, এবং সেই পলিটিক্যাল কমিউনিটি হলে আমরা দুনিয়ার ময়দানে লড়াইটা করতে পারবো। নদীর ব্যাপারটা তো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। নদী, খাল, বিল, আমরা তো এইটারই এই জনপদ, আমাদের জনপদটা তো এই জনপদ। ইভেন মুসলমান হওয়ার আগে এই জনপদ, মানে মুসলমান হওয়াটা আপনি নিশ্চয়ই পড়াশোনা আপনার একটা জায়গা আছে আমি ধরে নিচ্ছি, এবং আমারও ক্ষুদ্র পড়াশোনা, কিন্তু আমরা এই নিয়ে অনেক লেখালেখি আছে। আমার একটু বায়াস আছে, দ্য রাইজ অফ ইসলাম ইন দি বেঙ্গল ফ্রন্টিয়ার্সে, এইটানের বইয়ের। কিন্তু ধরেন আমরা ওইটার জায়গায় যদি দেখি, তাহলে আমরা একটা কালচারাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছি, কিন্তু মানে যেটাকে বলে আমার মধ্যে বসে আছে, আমার মধ্যে বসে থাকা ব্যাপার থাকে না, যেটা আমাদের মধ্যে বসে আছে। সাংস্কৃতিকভাবে আমরা তো আসমান থেকে আসি নাই, আমার একটা কন্টিনিউটি আছে। তাহলে কোন সাংস্কৃতিক একটা পাটাতনের উপরে যেটা আমার মধ্যে বসে থাকে, সেটা ভাষায় থাকে, সেটা জীবন অভ্যাসে থাকে, নানাভাবে থাকে। তার মধ্যে আমি যখন ধর্মবিশ্বাসগত এবং আচারগত একটা পরিবর্তনের দিকে যাই, তাহলে সেটা আবার আমাকে কতটুকু বদলায়, সেটা আমার এই পাটাতন থেকে কতটুকু বদলায়, আমার ধর্মবিশ্বাস যে জায়গা থেকে এসেছে সেইটার প্র্যাকটিসটা এই পাটাতনে এসে কি নতুন শেপ নেয়, ও একই রকম থাকে না কিন্তু। ফলে ইসলাম তো তার হোমোজেনিটি অনেক আছে, কিন্তু হেটেরোজেনিটি অনেক আছে। কারণ হচ্ছে এক এক দেশের নিজস্ব পাটাতন আলাদা, ফলে সেখানে ইন্দোনেশিয়ার ইসলাম, মালয়েশিয়ার ইসলাম, বাংলাদেশের ইসলাম, এমনকি ভারতের, পাকিস্তানের ইসলাম, ইরানের ইসলাম সব এক জায়গা হবে না। যেটা হচ্ছে যে এই পাটাতনের পার্থক্য। আই নো দ্যাট ইউ নো দ্যাট। আমি শুধু সংক্ষেপে এটুকু বলি যে নদী আমাদের এটা শেষ করে নেই, এখন চায়নাও বাদ দিচ্ছে, তার ইন্ডিয়া তো সবগুলো ধরেন আমাদের 54টি বাদ দিয়ে বসে আছে, যার ফলে আমাদের এখানে যেরকম নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, আমাদের পানি প্রবাহ কমে যাচ্ছে। আমাদেরকে যদি ওরা ভাগ করে রাখতে পারে, আমাদেরকে যদি ওরা ভাগ করে রাখতে পারে, তাহলে ওরা এগুলো সুন্দর মতো করবে, এবং আমরা কিছুই দেখতে হবে। সো এই কারণে বারবার আমরা একটা কথা বলছি, যে গণতান্ত্রিক ব্যবস্থার বাংলাদেশের প্রতিটি নাগরিক অংশীদার ভাবতে পারে, সেই ব্যবস্থা আমাদের চাইতে হবে।
আমাদের নিজেদের জাতীয় স্বার্থ আমাদের নদী নালা খাল তার সাথে আমাদের অভ্যন্তরীণ পলিসিগুলো ঠিক হতে হবে যে আমরা যে তিস্তা পাল্টা তিস্তা ম্যানেজ করতে চাইছি এটা কি জিও পলিটিক্সের পার্ট হিসেবে করছি না আসলে প্রকৃতির জায়গা থেকে কোথাটা আছে। এক্সপার্টরা কিন্তু মানে জিও পলিটিক্সের জায়গা থেকে একরকম দাঁড়ায় আর প্রকৃতির জায়গা থেকে কিন্তু আরেকরকম দাঁড়ায়। এই পার্থক্যগুলো বিবেচনায় রাখা দরকার, ফলে রি-এক্সামিনেশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন দরকার। আমরা তো সবসময় পলিটিক্যাল চোখ দিয়ে দেখি, আমাদের তো কোনো না কোনো বায়াস আছে এবং সেটা দিয়ে দেখি। সেই জায়গা থেকে আমাদের ভূমিকা নেওয়া মিত্র রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ধারণা সাথে এমন না, মানে রাষ্ট্র মাত্রই সে অপর রাষ্ট্রের নিরিখে তার অস্তিত্ব ঘোষণা করে, মানে এটা বাই ডিফল্ট এটার সাথে একটা মানে ডায়ালেকটিক্যাল তান্ত্রিক সম্পর্ক, দ্বন্দ্বগত সম্পর্ক আছে। এবং হ্যাঁ, এই তান্ত্রিক সম্পর্কটার কারণে বন্ধু রাষ্ট্র ধারণা চাইছে আমরা কোন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে আর কোন রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে, এটা নির্ভর করছে ইকুইটি আমরা প্রতিষ্ঠা করতে পারছি না। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ভারত বন্ধু রাষ্ট্র, চীন বন্ধু রাষ্ট্র, এই আইডিয়াগুলো আমরা একটু ভিন্নভাবে দেখি। আমরা দেখি যে ভারত চীনের সাথে আমি সুসম্পর্ক রাখতে পারবো, দ্যাট মাস্ট দ্য টার্মস মাস্ট বি ইকুইটি। ও আমার জিনিস দিচ্ছে কিনা ভাই, তুমি তোমার স্বার্থে এখানে মানে পাপেট গভর্নমেন্ট রাখবা আর আমরা এটা মেনে নিব, বাংলাদেশ এটা রিজেক্ট করে দিচ্ছে। এইটা তো আমি মানে সার্বভৌম একটা জায়গা আমাদের তরুণরা আমাদের সন্তানরা রক্ত দিয়ে এই অঙ্গীকারে আমরা বেঁধে গেছি। সো এইটার জায়গাতে যদি আমরা বাংলাদেশকে দাঁড় করাতে পারি দেন আমরা ইয়ে করতে পারবো। অ্যাজ সাচ আত্মান্তিক ভারত বিরোধিতার কথা ওটা কিন্তু আপনাকে কমিউনাল এবং মানে যেগুলো ট্র্যাপে চলবে, আপনি একটা সুইসাইডাল ট্র্যাপে আপনি আপনার নিজের কমের স্বার্থ দেখতে পারেন না। দ্যাটস দি কোয়েশ্চেন। আপনি কার সাথে সম্পর্ক করবেন তো আপনাকে আমার টার্মসে করতে হবে। আপনি যদি মনে করেন তাহলে তো আপনি ইভেন ধর্ম বিষয়গত দিক থেকে আপনি আপনার নবীর মানে ঠিক মতো উন্নতি দিতে পারছেন না যে কিভাবে শত্রুর সাথে সম্পর্ক করতে হবে। তো ওই জায়গা একটা প্রশ্ন। তো এইটা আমি মনে করি যে আমাদের পরিবেশ প্রকৃতি প্রাণ রক্ষা করতে গেলে অবশ্যই আমাদেরকে এটার সাথে পলিটিক্যাল কমিউনিটি ডেমোক্রেটিক ব্যবস্থা গড়ে তোলা দরকার। আমি ওই যে স্ট্রং স্টেট অথরিটেরিয়ান স্টেটের যে রূপ নেয় এবং তার যে বিপ্লব অভিজ্ঞতা সোভিয়েত ইউনিয়নের কিছু এগুলো অভিজ্ঞতা আছে, মানে ওইটা খুব ওই প্রকল্পে ওয়ান পার্টি স্টেট এগুলোতে আমরা আশাবাদী না, একদলীয় রাষ্ট্র কাঠামোতে আমরা আশাবাদী না, সেটা সমাজতান্ত্রিক বিপ্লব করা আমাদের সাথে অনুরোধ না। বিকল্পটা আমি এখানে দিতে পারছি না, এই জন্য আমি বিকল্পে গিয়েছি কোথায় বটম লাইনে। আপনি খেয়াল করে দেখবেন আমার বক্তব্যে যে কাঠামোটা আমার জনগণ সংগ্রাম করে করেছে সেটা জনগণের অর্জন, মানব জাতির অর্জন, ওইখানে আমি দাঁড়াতে চাই, থেকে বিকশিত করতে চাই। বাট আই ডোন্ট নো আমাকে এখন কিতাব লিখে দিতে বলে দিতে হয় যে আচ্ছা আগামী রাষ্ট্র কল্পনা হচ্ছে এরকম, পারবো না, যোগ্যতা নেই। আর প্রশ্ন হচ্ছে যে এটা মানব জাতির সংগ্রামের প্রশ্ন। তাহলে বটম লাইন থেকে আগে ডেমোক্রেসির যতটুকু অর্জন ওটাকে রক্ষা করে আরো প্রসারিত করবো, নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবো, এটা হচ্ছে বটম লাইন জায়গা। কালচারের এগেই আসি, যেটা বললাম যে আমরা পাঠাতনের মধ্যে আমাদের এই যে ধর্মীয় আমাদের যে পরিচয় মুসলমানদের আসছে তার কিন্তু যে এঙ্গেজমেন্ট আছে সেখানে কখনো কখনো এটাকে প্রধান করে তোলার চেষ্টা করা হয়েছে, অন্যটাকে প্রায় অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। আবার কখনো কখনো আমাদের যে পাঠাতন সেটাকেই একমাত্র কালচার বলে বলা হয়েছে। আমি যে মুসলমান হয়েছি এইটা একটা ব্যাকওয়ার্ডনেস হিসেবে দেখা হয়েছে। এটা দুটি কোনো পজিশনগুলো আমাদের মনে হয়। এবং একটা জায়গা চিন্তা করে দেখেন যে আরবি ফার্সি এখানে ভাষা ছিল, ভাষা হিসেবে এসছে এবং মূলত একটু আপার ক্লাসের ভাষা ছিল, মধ্য শ্রেণী আপার ক্লাস, যারা রাজনগরের ওখানে চাকরি বাকরি গেছে ইত্যাদি, বাইরে থেকে এসছে, ফ্যামিলি বিয়ে শাদী প্রসিদ্ধ। ইন্টারেস্টিংলি পুঁথি সাহিত্যের একটা জিনিস খেয়াল করছেন, পুঁথি সাহিত্যের আহমদ সফর বাঙালি মুসলমানের মনের উল্লেখ আছে যে পুঁথিগুলো দোভাষী কেন হলো। গ্রামে যখন মুসলমানরা তার বীরত্ব লিখছেন ওখানে কিন্তু তার প্যারালাল অনেকগুলো বীরত্ব কাহিনী আছে, বেশিরভাগ হচ্ছে মানে হিন্দু ধর্ম সংশ্লিষ্ট কিংবা অন্য ধর্ম সংশ্লিষ্ট এই আগে।
তাহলে মুসলমানরাও যখন তার বীরত্ব লিখছে, সে তার বীরত্বের কাহিনী যখন তৈরি করতে যায়, সেইখানে যে শব্দ কিংবা যে প্রকাশ, মানে ভাষা কি, ভাষা তো আপনার আবেগ এবং সমস্ত বিশ্বদৃষ্টির প্রকাশ কর, তার কন্টেইনার তো সিগনিফায়ার, ওইটা আপনার মানে ওইটা ঠিক আরবি ফার্সি না আনলে হচ্ছে না। ওইটা ঠিক ওই মানে যে বাংলায় তারা কথা বলছেন, ওই বাংলায় ওই তার জোশটা আসতেছে না যতক্ষণ না পর্যন্ত তার শক্তির যে জায়গাটা, তার বীরত্ব গাথা, এইটাকে সে আরবি ফার্সির সাথে যুক্ত করছে। সো আরবি ফার্সি কিন্তু ঢুকেছে এবং এটার মধ্য দিয়ে ভাষা কিন্তু নতুন রূপ নিয়েছে। বাংলার যে হরাইজন বেড়েছে, সেইটাকে কেউ স্বীকার করতে চাচ্ছে না কেন? কেন সেটা মানে ইয়ের জায়গায় আনেন? এখন নজরুল এই জায়গায় এসে ধাক্কা মেরেছেন যে না, এইটাই বাংলা ভাষা। সেইটা তো আমাদের লড়াই করতে হবে, আমরা দাঁড়াতে পারি নাই তো। আমাদের এখানে যে যারা যারা ফাইটটা করেছেন, এমনকি আমি বলবো নজরুলের সাথে সাথে দীনেশচন্দ্র সেন, তারাও যে যে জায়গাটা ধরেছেন, এই মানে সাহিত্যিকের নাম করছি এই কারণে যে মানে ভাষার কল্পনার জায়গা থেকে ধরে, সেখান থেকে যদি আপনি সংস্কৃতির জায়গা ধরেন, কালচার একটা কনস্ট্রাকশন। আমি একটা ধরেন, আবার ভুল বুঝবেন না, একটা প্রতিমূর্তি তৈরি করলাম, আমি কে, আমাকে আঁকলাম। এখন দেখেন আমি যা আঁকছি তার মধ্যে আমি কি নিজেকে কানেক্ট করতে পারি? বাঙালি বলিয়া একটা মানে বাঙালি কি জিনিস এটা আমি আঁকলাম। ওই যে উনি টুপি পরে বসে আছেন, উনি কি নিজেকে ওই বাঙালি আঁকা যেটা কনস্ট্রাক্টেড হলো সেটার সাথে নিজেকে কানেক্ট করতে পারেন? নিজের মোটিভ দেখতে পান ওখানে? যদি না পান, উনি কিন্তু বিচ্ছিন্ন বোধ করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। যে কনস্ট্রাকশন আমরা করছি সংস্কৃতিতে, সেইটার সাথে আমি কানেক্ট করতে পারছি কিনা? আপনাকে যেমন কানেক্ট করতে হবে, আমাকেও কানেক্ট করতে হবে, আরেকজনকেও কানেক্ট করতে হবে। ওখানে হিন্দু আছে, মুসলমান আছে, ওখানে বৌদ্ধ খ্রিস্টানও আছে কিন্তু। এবং এটা খালি মুসলমানের জনপদ না, কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক, প্রায় কাছাকাছি সংখ্যক, যদি আমরা একটু হয়তো সংখ্যায় বেশি, এটা এই পুরো বেঙ্গল অঞ্চল ধরলে সেটা আছে। এখন হয় বলতে পারেন ওই বেঙ্গলের মধ্যে 3 ভাগ আছে, অত ডিটেইল ভাগে যেন না, মানে এটা তো মানে ইতিহাসের প্রবাহে অনেক অনেক বদলে যায়, ফলে এর মধ্যে মিশ্রণ ঘটে। ওই কারণে আমাদের কাছে মনে হয় যে কালচারাল কনস্ট্রাকশনের মধ্যে আমরা এই যে ডিভিসিভ জায়গাটা প্লে করলাম, এইটা আমাদের নিজস্ব স্বার্থে হয় নাই, এইটা সাম্রাজ্যিক উপসাম্রাজ্যিক স্বার্থে হয়েছে। মানে বড় সাম্রাজ্য, উপসাম্রাজ্য, ছোট ছোট সাম্রাজ্য, ডমিনেন্স ইত্যাদির স্বার্থে হয়েছে। এই ডিভিশনকে অতিক্রম করতে আমরা পারি কিনা, সেটাতে আমাদের মুক্তি। যদি আমরা নির্বিশেষের বাঙালিত্ব নির্মাণ করতে পারি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা তার নিজেকে খুঁজে পায়, সেইটা বাংলাদেশকে এই পুরো বেঙ্গলে এবং পুরো দক্ষিণ এশিয়ায় নতুন নেতৃত্বকারী শক্তি হিসেবে হাজির করবে। যে কীভাবে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে হয়, দ্যাট আই বিলিভ। সো কালচারালি মানে এখন আসেন মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী দেওবন্দে গেছেন, তারপরে হচ্ছেন প্রথমে সন্ত্রাসবাদী আন্দোলনে ঢুকছেন ওই যে অনুশীলন যুগান্তরের সাথে, তারপরে ওখান থেকে উনি বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে উনি ঢুকছেন কংগ্রেসে। কংগ্রেসের যে ইয়ে ছিলেন অবিসংবাদী নেতা, যাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, CR দাস, তিনি যতদিন বেঁচে তার সাথে বেশ ঘনিষ্ঠভাবে কাজে যুক্ত হয়েছেন। 1925 সালে CR দাসের হঠাৎ অকাল মৃত্যুতে তার ধীরে ধীরে কংগ্রেস থেকে মানে ওই পলিটিক্সটা আর পাচ্ছেন না। CR দাস যেভাবে একটা পলিটিক্সে দাঁড় করিয়েছিলেন কংগ্রেসকে একটা হিন্দু মুসলমান সকলের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান, এবং CR দাস কিন্তু এটা মেনে নিয়েছিলেন যে এখানে সংখ্যা ভারসাম্য নেতৃত্ব জায়গাটা ঠিক হবে। তারপরে উনি আলী ব্রাদার্সের সাথে যুক্ত হয়েছেন বিফোর জয়নিং ফুললি মুসলিম লীগ, অ্যান্ড দেন মুসলিম লীগ, দেন আসাম। শুরু একদিকে মুসলিম লীগ, অন্যদিকে কৃষক বিদ্রোহ, দুটা কিন্তু কন্ট্রাডিক্টরি। এবং কৃষক বিদ্রোহের কারণে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তিনি আসামে যান, ওখানে গিয়ে বাঙাল খেদা বিরোধী আন্দোলনে দাঁড় করিয়ে যান। এবং মুসলিমদের সংগঠিত করার জন্য তার যে মানে ধর্মীয় বয়ানের আশ্রয়, এইটা কিন্তু মানে একটা অলওয়েজ একটা এটার মধ্যে একটা ইয়ে আছে, মানে এর মধ্যে ঐক্য বিরোধ আছে। ঐক্য বিরোধটা এরকম যে পুরোপুরি ধর্ম জায়গা নাই, উনি জাগতিক প্রশ্নকে ডিল করছেন। আবার জাগতিক প্রশ্ন ডিল করার ক্ষেত্রে উনি ধর্মীয় জায়েজ করা যাকে বলে, ধর্মীয় যে মানে ধর্মীয় যে জাস্টিফিকেশন, সেটাকে তিনি কাজে লাগাচ্ছেন। কিন্তু ওইটাও একটা পর্ব। কিন্তু 47-এ তাকে জোর করে এই পূর্ব বাংলায় ঢুকিয়ে দেওয়া হয় এবং তিনি সন্তোষে আসেন। 48 উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 মাসের মধ্যে উনি পদত্যাগ করতেন, নিজ পার্টির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেন।
যখন গায়ে গেল তখন তার শেষে তিনি রুবুবিয়াতের ধারণাটাকে প্রদান করেন। এমন না যে রুবুবিয়াতের ধারণাটি পড়েন, রুবুবিয়াতের ধারণা আশ্রয় নিয়েছেন তার আরো আগে থেকে সেটা প্যারালাল চলছে। এখন মৌলানা ভাসানীর রাজনৈতিক উত্থানের বিভিন্ন পর্ব আছে, বিভিন্ন সময় তিনি বিভিন্ন জিনিস করতেন। একটা জিনিস আমরা কমন মনে করি, দল বলতেছেন মানে অ্যাপারেন্টলি তার আদর্শিক কাঠামো, কিন্তু তাকে দেখা গেছে যে কনসিস্টেন্টলি একটা অবস্থান বলা যাচ্ছে, সেটা হচ্ছে কৃষকের স্বার্থে, বিপুলের স্বার্থে লড়াই করে যাচ্ছে। ওইটা ওরা ছাড় নাই। যখন মনে হয়েছে যে কৃষক আর জনগণের স্বার্থ এই দল রাখতে পারছে না, উনি ওই দল ত্যাগ করতেন, নতুন দল গঠন করেছেন। সো দ্যাট ইন্সপায়ার্স আস মোস্টলি। এবং সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে হ্যাঁ, মৌলানার ইতিহাসের মধ্যে তার যে রাজনৈতিক ধারণাগুলো এবং বিশেষভাবে ধর্মের মানে যাকে বলে যে ইসলামের মানে বয়ানের ভেতর থেকে কিংবা তাকে ফিলোসফিক্যালি ব্যাখ্যা করতে গিয়ে তিনি যেটা আধুনিক রাষ্ট্র কল্পনা আনছেন সেগুলো তো একটা কমিউনিটি ক্যারেক্টার আছে, তাই না? রৌফিয়াত তো মুসলমানরাই মনে করে, মানে এটাকে ঠিক আপনি একটা কনসেপ্ট হিসেবে ধরলে, মানে আমি যখন বলি যে রুবুবিয়াতের ধারণা, পালনবাদের ধারণা, এইটা এই কমিউনিটি বা এই সমস্ত মুসলমানই গ্রহণ করে না, অন্য ধর্মাবলম্বী তো দূরত্ব বোধ করতে পারে। আমরা যে প্রস্তাব করছি সেটা রুবুবিয়াতের আলোকে হয়তো প্রস্তাব করতে পারি যে এই কনসেপ্টের একটা সার্বজনীনতার জায়গা আছে, অলদো একটা কমিউনিটি প্রস্তাব না। ফলে আমরা কিন্তু দাঁড়াই আধুনিক রাষ্ট্রে, মানে আধুনিক অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাগত প্রশ্নে, কিন্তু এই যে কনসেপ্টগুলো যেগুলো দ্বারা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নগুলো যেখানে অল এমব্রেসিং, কেবলমাত্র একটা কমিউনিটি যাত না, কারণ বাকিরা তখন এর সাথে দূরত্ব বোধ করতে পারে। রাষ্ট্রের যে কথাটা আমরা বলেছি যে সবাইকে ইনক্লুসিভ করতে পারছে কিনা, সেইখানে আমার মানে যে ধর্মরই যে ব্যাখ্যায় যে বয়ানে ইনক্লুসিভিটির পক্ষে যায় তিনি তাকে রূপ দিতে পারে, সেটা অনেক মানে ব্যবহার হয়েছে এবং সেই কনসেপ্টগুলোকে আমরা সামনে আনার পক্ষে পারি। কিন্তু শেষ পর্যন্ত এটা কি ইসলামিক রাষ্ট্র হবে নাকি গণতান্ত্রিক রাষ্ট্র হবে? পপুলার সভারেন্টি হবে নাকি আল্লাহর সভারেন্টি? আমাদের ধর্ম মতে। কিন্তু জাগতিক জায়গায় আমরা কার সভারেন্টি আনবো? সেখানে পিপলস সভারেন্টি আমরা গ্রহণ করেছি। জাগতিক জীবনে পিপলস সভারেন্টির জায়গায় না দাঁড়ালে আল্লাহর সভারেন্টির জায়গায় মীমাংসা কে করবে? তলোয়ার ছাড়া। কারণ আপনি যে আল্লাহর সভারেন্টির কথা বলছেন, আপনার ধর্মেরই আরেকজন তার ব্যাখ্যা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, তার আল্লাহর সভারেন্টিতে মিলবে না। যেটা শারিয়া আল্লাহ করতে গেল আপনি অসংখ্য জায়গায় এবং শারিয়া আল্লাহ এবং ডেমোক্রেটিক এবং কোনটা প্রাধান্য পাবে হবে। কিন্তু মুসলিম জনগোষ্ঠী যদি তার নিজের কমিউনিটির জন্য নট ইম্পোজিং অ্যাজ এন মানে কি বলে মানে আপনি গ্রহণ করতে পারেন, আবার আপনি গ্রহণ না করলে কোনো বাধ্যতা আরোপ নাই, সেটার জন্য কোনো কমন কোডের দিকে যেতে পারে কিনা, সেটা কিন্তু সেই চেষ্টা মানে চালানো যেতে পারে সমাজে। কোনো একটা ধর্মীয় গোষ্ঠী যদি তার নিজের কমকে একটা কমন কোডের আমরা আনতে চাই, তারপরে বাহাস চলতে থাকে এবং সেই কথা যদি আনতে পারে, দ্যাটস একটা ডিফারেন্ট চর্চার জায়গা। কিন্তু ওইটা স্টেজ হবে কিনা রাষ্ট্র করতে গেলে একটা তর্ক আমার মনে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্নটা এসেছিল যে শেষ করি ট্যাক্সে আমার বিশেষ বক্তব্য, ট্যাক্সের ক্ষেত্রে আমি যখন ইমাম হিসাবে খলিফা হিসাবে তাকে দেখি, আমি যখন ধর্ম দেখি, তখন তাকে চ্যালেঞ্জ করা, আর আমি যখন আমার বাস্তব জীবনে কর নিয়ে আমার যে থাকতা তাকে তখন আমার চ্যালেঞ্জ করা, দুটো এক জিনিস হয় না। ফলে ধর্ম ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা যেটা মানুষের জাগতিক জীবন নিয়ে ডিল করে, দুইটা কি একই সেন্টার হবে কিনা, এবং দুইটা এক সেন্টার হলে যে বিপদগুলো উদ্ভূত হয় সেই বিপদের দিক থেকে অনেক ইসলামিক পণ্ডিত কিন্তু দুই ব্যবস্থার দিকে কি বলে যে মত প্রকাশ করে। আমি সেটা কারোরই চূড়ান্ত না, এনিবডি ক্যান চুজ এনিওয়ান, আমার নিজস্ব। সেখানে আমাদের দিক থেকে যদি জিজ্ঞেস করেন, আমরা ডেমোক্রেটিক রাষ্ট্র ব্যবস্থাতে আস্থা রাখি যে এটা এখন পর্যন্ত মোর ইনক্লুসিভ। অনেক ধন্যবাদ।